এবার ফের মুর্শিদাবাদের কাছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত কিন্তু উত্তাল হলো। কালকে এক দুর্ধর্ষ অপারেশন বিএসএফ এর পক্ষ থেকে চালানো হয়েছে। ইনফ্যাক্ট একটা নয়, দুটো অপারেশন, যেখানে দুই ক্ষেত্রেই বিএসএফ সফল হয়েছে এবং বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং চোরাচালানকারী দুজনকেই কিন্তু আটক করা সম্ভব হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। কিন্তু আমি আজকে এই ভিডিওতে খবরের পাশাপাশি কিছু উল্লেখযোগ্য কথা আপনাদের বলতে চাই। আপনারা শেষ এক মাস ধরে প্যাটার্নটাকে ফলো করার চেষ্টা করুন। বারবার নির্দিষ্ট কিছু জায়গার কথাই কিন্তু আমাদের সামনে উঠে আসছে, যা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে যে ভারত এবং বাংলাদেশের এই যে বর্তমান সিকিউরিটির সমস্যা, তা কিন্তু ক্রমশ বাড়ছে। কারণ বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং চোরাচালানকারীরা বাংলার নির্দিষ্ট জায়গাকে টার্গেট করতে শুরু করেছে। কালকে একটি খবর আমি করেছিলাম মালদার, যেখানে আমি বলেছিলাম চোরাচালানকারী আটকাতে গিয়ে বিএসএফ এর এক অফিসারের কিন্তু মারা যান, মানে মৃত্যু হয়। অনেকে কমেন্টে আমাকে বলেছিলেন যে 59 বছরের অফিসার, বিএসএফ জওয়ান, এটা কি সম্ভব? বিষয়টা হলো, তিনি শুধু অফিসার ছিলেন না, তিনি ছিলেন ইন্সপেক্টর পদমর্যাদার একজন অফিসার। ফলে তাকে কিন্তু খুন করা হয়। তিনি যখন চোরাচালানকারীদেরকে ধরে ফেলেন, ঠিক তখন তার উপরে গদা, লাঠি ইত্যাদি চালানো হয়। ফলে তিনি কিন্তু পা ফসকে পড়ে যান একটি গর্তে, এবং আজও কিন্তু তার পাল্টা রিপোর্ট আমাদের সামনে আসেনি। ফলে আমরা এখনো পুরো বিষয়টায় কনক্লুশন টানার জায়গা নেই। কিন্তু এই মালদার ঘটনার পর যখন মনে করা হচ্ছিল এবার হয়তো অনুপ্রবেশকারী বা বাংলাদেশিরা একটু নিজেদেরকে ডিফেন্সিভ অ্যাপ্রোচে নিয়ে যাবে, ঠিক তখনই সেদিন রাতেই মুর্শিদাবাদে এক এই রকম ঘটনা কিন্তু দেখা গেল। তবে এক্ষেত্রে বিএসএফ এর অফিসাররা কোনো ভুল করেননি। এক্ষেত্রে মুর্শিদাবাদের যে বর্ডার, যা হলো চাপভদ্র যে বর্ডার এরিয়া, সেখানে কিন্তু চোরা চালানকারীরা কালকে ভারতবর্ষে ফের ঢোকার চেষ্টা করেন এবং বিএসএফ অফিসাররা এক রুদ্ধশ্বাস অপারেশনে তাদের কিন্তু ধরে ফেলেন এবং তাদের কাছ থেকে কিন্তু সোনার বিস্কুট পাওয়া যায়। এবং সোনার বিস্কুট পাওয়া গেছে টোটাল 832.55 গ্রামের, যার আনুমানিক মূল্য 1 কোটির বেশি। অর্থাৎ সেই বাংলাদেশের এবং ভারতবর্ষের মধ্যে স্পেশালি বাংলার একটি নির্দিষ্ট জায়গাকে তারা বারবার টার্গেট করছেন। তারা কি বাংলাকে সেফ হাউস ভাবছেন? মালদা, মুর্শিদাবাদ, বসিরহাট, এই সকল জায়গার কথা কিন্তু 1 বছর ধরে ধারাবাহিকভাবে উঠে আসছে এবং এই সকল জায়গা দিয়েই অনুপ্রবেশকারীরা কিন্তু বাংলাতে ঢোকার চেষ্টা করছেন। এটি যখন একটি খবর, ঠিক তখন মুর্শিদাবাদের অপর প্রান্ত থেকে আরো একটি খবর কিন্তু শোনা গেল। বিএসএফ কালকে কিছু জায়গায় আকস্মিক রেড করে এবং দুটো জায়গার নাম এখানে উঠে আসে। একটা হলো রানীনগর এবং অন্যটি হলো দমকল। এই দুটো জায়গায় রেড করে আকস্মিক রেডের ফলে কালকে 6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে হাতে নাতে বিএসএফ কিন্তু পাকড়াও করেছে। যাদেরকে পাকড়াও করা হয়েছে তাদের কাছ থেকে বাংলাদেশের মোবাইল কার্ড, মোবাইল ফোন, বাংলাদেশের সিম কার্ড, বাংলাদেশের একাধিক ডকুমেন্ট কিন্তু পাওয়া গেছে। হয়তো পরের দিনই তাদের কাছে ভারতের আধার কার্ড চলে আসতো। আমরা তো বাংলা জুড়ে যে ঘটনাগুলো 1 বছর ধরে দেখছি, সেখানে তো এই ঘটনা দেখেছি। আমরা দেখেছি নেপাল বর্ডার থেকে কেউ একজন ভারতবর্ষে ঢুকেছেন এবং 1 ঘন্টার মধ্যে ভারতের পাসপোর্ট, ভারতের আধার কার্ড তাদের হাতে উঠে এসছে। আজকে মুর্শিদাবাদের এই ঘটনা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কিন্তু আমার সব থেকে বড় প্রশ্ন, এরা এই কনফিডেন্সটা কোথা থেকে পাচ্ছে যে বাংলা দিয়ে খুব সহজে ভারতবর্ষে ঢুকে যাওয়া যায় এবং বাংলায় যদি কোনোভাবে একবার ঢুকে যাওয়া যায়, তাহলে এদের কাছে ভারতের ডকুমেন্ট বানানো কার্যত সব থেকে সহজ একটা মানে বিষয় হতে পারে। এই যে 6 জন অনুপ্রবেশকারীকে কালকে বিএসএফ জওয়ানরা মুর্শিদাবাদের 2 জায়গা থেকে উদ্ধার করেছে, তাদের কাছেও কিন্তু বাংলাদেশের মোবাইল এবং সিম কার্ড ছিল। কিন্তু রাতের অন্ধকারে বাংলাদেশের সিম কার্ড থাকলেও হতে পারতো দিনের বেলায় তাদের কাছে ভারতের সিম কার্ড চলে আসছে। বারবার অজিত দোভালের রিপোর্টে যেটা বারবার উঠে এসছে, যে লোকাল সাপোর্টের কথা আমি বারবার আপনাদের বলি, সেই লোকাল সাপোর্টের ভরসায় কি এরা বাংলাকে সেফ একটা প্যাসেজ বলে মনে করছেন? এই প্রশ্ন কিন্তু আজকের দিনে যদি আমি তুলি, কোনো রকম ভুল হবে না। কারণ চোরাচালানকারী বলুন কিংবা অনুপ্রবেশকারী বলুন, বারংবার তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে বাংলা, আরো স্পেসিফিক্যালি বললে সেই মালদা, সেই মুর্শিদাবাদ, সেই বসিরহাট, সেই দক্ষিণ 24 পরগনা, সেই উত্তর 24 পরগনা, মানে এই 5-6টা জায়গা যেখানে এরা খুব সহজে নিজেদেরকে ভিড়ের মধ্যে মিশিয়ে দিচ্ছেন, লোকাল সাপোর্টের একটা সাহায্য পাচ্ছেন, ফলস আধার কার্ড তৈরি করতে পারছেন এবং পুরোপুরিভাবে ভারতীয় হয়ে উঠতে পারছেন অল্প কিছু দিনেই। বিএসএফ লাগাতার অপারেশন হয়তো চালাচ্ছে,
কিন্তু আপনারা দেখুন কালকে একটি অবিশ্বাস্য ঘটনা, যেখানে বিএসএফ অফিসার ইন্সপেক্টর খুন হয়ে গেছে মালদায়, ঠিক সেদিন রাতেই মুর্শিদাবাদের মতো একদম পাশাপাশি দুটি বর্ডার এরিয়াতে ফের অনুপ্রবেশকারীরা ঢুকলেন, সোনা পাচারকারীরা ঢুকলেন, বিএসএফ এর উপরে ঝাঁপিয়ে পড়লেন। বিএসএফ কালকে কোনোভাবে পুরো বিষয়টিকে মানে সামাল দিল। তাহলে এই কনফিডেন্সটা কেউ না কেউ তো এদের দিচ্ছে। আজকে তো আপনাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে এরা বাংলাকে কোনো না কোনোভাবে সেফ প্যাসেজ বা করিডর হিসাবে ট্রিট করার চেষ্টা করছে কোনো না কোনো কারণে। যাই হোক, এই বাংলাদেশ এবং ভারতবর্ষের এই সম্পর্ক যখন এই জায়গায় যেতে শুরু করেছে, তখন বাংলাদেশের পক্ষ থেকে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা এবার ভারত এবং বাংলাদেশের যে জলসীমা, সেখানে 17টি যুদ্ধজাহাজ এবং 17টি ড্রোনকে ডিপ্লয় করেছে। এবং এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো হাসতে শুরু করেছে, কারণ তারা কোনো যুদ্ধের জন্য এই যুদ্ধজাহাজকে ডিপ্লয় করেনি। তারা ইলিশ মাছকে প্রোটেকশন দেওয়ার জন্য 17টি জাহাজ ডিপ্লয় করে দিয়েছে বঙ্গোপসাগরের ভারত বাংলাদেশের এই সীমান্তে। এমনকি তারা ড্রোন দিয়ে নজরদারি রাখছে। এমনকি 25শে অক্টোবর অবধি তারা এই অঞ্চলে মাছ ধরা বন্ধ রেখেছে, কারণ তাদের মনে হয়েছে এই অঞ্চলের ইলিশ মাছের যে বাচ্চা তা চুরি হয়ে যাচ্ছে, কোনো না কোনোভাবে কেউ চুরি করছে। ফলে ইলিশ মাছের বাচ্চা চুরি আটকাতে তারা এবার 17টি যুদ্ধজাহাজকে ঠিক ভারত বাংলাদেশের সীমান্তে ডিপ্লয় করে দিয়েছে। এবং দেখুন, এখানে বাংলাদেশের দোষ নেই, বাংলাদেশের নৌবাহিনীকেও তো কাজে লাগাতে হবে। বাংলাদেশের নৌবাহিনীর ভ্যালুই নেই। বাংলাদেশ নৌবাহিনী করতে হয় করেছে। যে রাষ্ট্রের 3 দিক ভারত, মানে সেখানে যুদ্ধ ভারতের সঙ্গেই হতে পারে, অন্তত জলপথে যুদ্ধ ভারতের সঙ্গে হতে পারে। কারণ বাংলাদেশ মায়ানমার এবং ভারতের ছাড়া তো কারোর সঙ্গে বর্ডার এরিয়া সেভাবে শেয়ার করে না। মায়ানমারের সঙ্গে বাংলাদেশ নেভি যুদ্ধ করছে, এর সম্ভাবনা এখনই নেই, কারণ কোনো অবস্থাতেই সেই পুরো বিষয়টি ওই জায়গায় যাবেই না। কিন্তু ভারত এবং বাংলাদেশের জলসীমা এক। ফলে বাংলাদেশ নৌবাহিনী শেষ কবে কাজ করেছে ওরা নিজেরা জানে। এখন এদেরকে সিকিউরিটি গার্ডের মতো ইলিশ মাছ পাহারা দেওয়ার জন্য ডিপ্লয় করে দিয়েছে। আমি জানি না নৌবাহিনীর অফিসার বা নৌবাহিনীর সদস্যরা পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন, কিন্তু আমার কাছে পুরো বিষয়টা অত্যন্ত হাস্যকর মনে হয়েছে। অন্তত ড্রোন দিয়ে উপর দিয়ে নজরদারি চালিয়ে ইলিশ মাছের বাচ্চা প্রোটেকশন দেওয়ার যে আইডিয়া মোহাম্মদ ইউনূস সরকার নতুন ইনভেন্ট করলেন, আমার মনে হয় পৃথিবীতে এটা ইতিহাসে লেখা হয়ে থাকবে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই পন্থা আর অন্য কোনো রাষ্ট্র খুব সহজে অবলম্বন করবে না। পাশাপাশি এই যখন অনুপ্রবেশকারী ইস্যু এবং বাংলাদেশের ইস্যু নিয়ে এত কথা বলছি, তখন কালকে আমাদের দেশের সুপ্রিম কোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তিনি ভারতবর্ষে যেভাবে রিফিউজি সমস্যা বাড়ছে তার পিছনে রাষ্ট্রসংঘকে দায়ী করেছেন। কালকে সুদান অস্ট্রেলিয়া ওরিয়েন্টেড একটি মামলা, যেখানে রিফিউজি ওরিয়েন্টেড একটি মামলা সুপ্রিম কোর্টে কিন্তু ওঠে। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচির যে বেঞ্চ, তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে বলে যে রাষ্ট্রসংঘ কথায় কথায় রিফিউজি কার্ড দিয়ে দিচ্ছে কিছু ব্যক্তিদের। অর্থাৎ রাষ্ট্রসংঘের কাজই এটা। রাষ্ট্রসংঘ দেখে ভারত একটা অনেক বড় রাষ্ট্র, ভারত একটা ধর্মশালা, ভারত দানক্ষেত্র খুলে বসেছে। ফলে যে দেশের মানুষই ভারতবর্ষে আসুক, রাষ্ট্রসংঘ একটা আইডেন্টি কার্ড দিয়ে দেয়। এই আইডেন্টিটি কার্ড দেওয়ার ফলে আপনি রাষ্ট্রসংঘের একদম স্বীকৃত রিফিউজি হয়ে গেলেন। ফলে এই রিফিউজি যখন হয়ে গেলেন, তখন আপনাকে খাওয়ানোর দায়িত্ব, আপনাকে রাখার দায়িত্ব, আপনার সুরক্ষার দায়িত্ব ভারতবর্ষের হয়ে গেল। এবার আপনি ভারতীয় নন, আপনার সঙ্গে ভারতের দূর দূর দূরান্তের কোনো সম্পর্ক কোনোদিন ছিল না। আপনি শুধু বর্ডারটা টপকে কোনো না কোনোভাবে ভারতে ঢুকে পড়েছেন, আর ইউনাইটেড নেশনের কাছে গিয়ে অ্যাপিল করেছেন। ইউনাইটেড নেশন যে HCR আছে, তারা আপনাকে রিফিউজি একটা স্বীকৃত একটা আইডেন্টি কার্ড দিয়ে দিল। এবার ভারতবর্ষের দায় পড়লো আপনাকে রক্ষা করার। এই সংক্রান্ত একটি মামলা কালকে সুপ্রিম কোর্টে ওঠে এবং সুপ্রিম কোর্টে মামলাকারীর পক্ষ থেকে বলা হয় যে পার্টিকুলার যাকে ভারতবর্ষ আটক করতে চাইছে তিনি সুদানের নাগরিক, অস্ট্রেলিয়ায় যেতে চাইছেন। কিন্তু অস্ট্রেলিয়া তো এত সহজভাবে ফেরত নেবে না। তারা বিভিন্ন ডকুমেন্ট ভেরিফাই করবে, লিগাল ইললিগাল অনেক কিছু তার প্যারামিটার চেক করবে, তারপর অস্ট্রেলিয়া তাকে হয়তো ফিরিয়ে নিতে পারে। এইবার এই প্রসেসটা এতটাই দীর্ঘমেয়াদী, ধরুন 6 মাস থেকে 1 বছর চলে গেল। এই 1 বছর আপনাকে রাখার দায়িত্ব ভারতের, আপনাকে খাওয়ানোর দায়িত্ব ভারতের। ফলে এইখানেই কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, এই যে ইউনাইটেড নেশন অর্থাৎ রাষ্ট্রসংঘ ভারতবর্ষকে যদি ধর্মশালা ভাবে, তাহলে কিন্তু ভুল করছে। দিনের পর দিন এইভাবে অনুপ্রবেশকারীর সংখ্যা ভারতবর্ষে বাড়িয়ে ভারত সরকারকে তারা চাপ দিতে পারে না। ভারত কাকে রাখবে কাকে রাখবে না সেটা ভারতের ব্যক্তিগত সিদ্ধান্ত। আরো ইম্পর্টেন্ট বিষয় হলো, কালকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে, ভারত তো কোনো অবস্থায় ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের
যে রেজলিউশন আছে সেখানে তো সই করে বলেনি যে আমরা অনন্তকাল ধরে রিফিউজিদের মানে স্থান দেব, জায়গা দেব। তাহলেও কেন ইউনাইটেড নেশন দিনের পর দিন ভারতের অনুপ্রবেশকারী নিয়ে এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে? আসলে এই পুরো বিষয়টি সুদান এবং অস্ট্রেলিয়ার কেন্দ্রিক হলেও এটা কিন্তু ভারতের বাংলাদেশের অনুপ্রবেশকারী নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ, যা সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এসছে। এবং সুপ্রিম কোর্ট মনে করছে যেভাবে ভারতবর্ষের অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে তা কিন্তু অবিলম্বে কমানো উচিত, কারণ ভারত আর যাই হোক অনুপ্রবেশকারীদের মুক্ত ক্ষেত্র হতে পারে না। শুধুমাত্র আপনাকে খাওয়াচ্ছি বা পড়াচ্ছি এর জন্য নয়, এটা কিন্তু দেশের সুরক্ষার ক্ষেত্রে বড়সড় থ্রেট হয়ে উঠতেই পারে। মানে এই ধরুন বাংলাতে যারা ঢুকছে, যারা ডোমকল এবং রানীনগরে ফলস ডকুমেন্ট বানিয়ে ভারতবাসী সেজে লুকিয়ে পড়ার চেষ্টা করছে, তারাই কিন্তু কোনো না কোনোভাবে ভারতবর্ষকে ভবিষ্যতে অশান্ত করতেই পারে। তা কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে পরিষ্কার হয়ে গেল। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন, আর দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।